একদা কোনো এক গ্রামে ছিল এক জমিদার, যাকে গ্রামের সকলে খুব ভক্তি শ্রদ্ধা করত। জমিদারও প্রজাদের সুখ দুঃখের প্রতি সদাই খেয়াল রাখতেন। কিন্তু একদিন ঘটল এক বিপর্যয়। নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সেই জমিদার ইংরেজদের নির্ধারিত খাজনা জমা দিতে পারলেন না। ব্যাস, এই সুযোগে তার জমিদারি কেড়ে নিয়ে ব্রিটিশরা দিয়ে দিল অন্য এক ব্যক্তিকে। আর তারপর নিষ্ঠুর এই নব্য জমিদারের অত্যাচারে প্রজাদের সুখের দিন বদলে গেল নির্মম শোষণে আর পীড়নে। গোটা গ্রাম আচ্ছন্ন হয়ে পড়ল হতাশার অন্ধকারে। এ কেমন আইন, যেখানে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাবার আগে খাজনা দিতে না পারলে জমিদারের জমিদারি বাজেয়াপ্ত করা হবে? এর নাম হলো সানসেট ল বা সূর্যাস্ত আইন, যার জাঁতাকলে সেই সময় না জানি কত জমিদারি পিষ্ট হয়েছিল। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো এমন একটা আইন তৈরি হলো কিভাবে। তা জানতে হলে তোমাদের ঘেঁটে দেখতে হবে 18 শতকে ইংরেজদের তৈরি সেই ভূমি রাজস্ব ব্যবস্থার ইতিহাস, যা কিনা সূর্যাস্ত আইনের মতোই বাংলার বুকে নানা নিষ্ঠুর নিয়মের জন্ম দিয়েছিল। হ্যাঁ, বলছি চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্টের কথা, যার সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে নিতেই শুরু করব আজকের এই ক্লাস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। কিন্তু জানো কি, তিনি কিন্তু এর প্রকৃত উদ্ভাবক ছিলেন না। বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক ছিলেন আলেকজান্ডার ডাও। এরপর একে একে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার সপক্ষে সওয়াল করেন। এমনকি 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনেও এই বন্দোবস্তের পক্ষে নানা মতামত ব্যক্ত করা হয়। ইতিমধ্যে বাংলায় ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচশালা ও একশালা বন্দোবস্তের নানান ত্রুটি বিচ্যুতি উঠে আসতে থাকে। ফলে এইবার আসরে নামে ইংল্যান্ডের পরিচালক সভা, নির্দেশ দেয় যে এখন থেকে স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করতে হবে। 1790 খ্রিস্টাব্দ। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বিনিময়ে লর্ড কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে 10 বছর মেয়াদি বন্দোবস্তের সূচনা করেন, যার নাম দেওয়া হয় 10 শালা বন্দোবস্ত। আর এই বন্দোবস্তই ইংল্যান্ডের বিচারক সভার অ্যাপ্রুভাল পেয়ে পরিণত হয় চিরস্থায়ী বন্দোবস্তে।
1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই বন্দোবস্ত প্রবর্তিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন তো হলো, এবার পালা এই বন্দোবস্তের শর্তগুলির দিকে নজর রাখার। প্রথমত, জমিদাররা জমির উপর বংশানুক্রমিক ও একচেটিয়া অধিকার লাভ করে। এক্ষেত্রে জমিদাররা নিজেদের ইচ্ছে মতো জমি বন্ধক রাখতে, বিক্রি করতে অথবা দান করতে পারত। অন্যদিকে 1793 খ্রিস্টাব্দের ভূমি রাজস্বের হারেই এই বন্দোবস্তে রাজস্বের হার নির্ধারণ করা হয়। সেই সঙ্গে নির্দিষ্ট করা হয় কৃষকদের থেকে আদায় করা ভূমি রাজস্ব, যার আনুমানিক 10 ভাগের 9 ভাগ সরকারকে জমা দিতে হতো এবং মাত্র 1 ভাগ জমিদার নিজে ভোগ করত। এই যে রাজস্ব নির্ধারণ করে দেওয়া হলো, তা কিন্তু খরাই হোক বা বন্যা কিংবা মহামারী, কোনো প্রাকৃতিক দুর্যোগেই মকুব করা হবে না বলেই স্থির হয়। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত সূর্যাস্ত আইন সম্পর্কে তো তোমরা ক্লাসের শুরুতেই জেনেছো। এটি ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। জমিদার চিরকালই প্রজার ফসল কাড়িয়া লইতেন, কিন্তু ইংরেজরা প্রথমে সে দস্যুবৃত্তিকে আইনসঙ্গত করিলেন। জন ক্লার্ক মার্শম্যান ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উভয়ের এই বক্তব্য চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কেই। অথচ দেখো, দুটো বক্তব্য একে অপরের সম্পূর্ণ বিপরীত। একজনের বক্তব্য যদি চিরস্থায়ী বন্দোবস্তের সুফলকে তুলে ধরে, তবে অপরজনের বক্তব্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই বন্দোবস্তের কুফলকে। এবার তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলো ডিটেইলে ডিসকাস করে নেওয়া যাক। জানো তো, ব্রিটিশরা যে উদ্দেশ্য নিয়ে এই বন্দোবস্ত গড়ে তুলেছিল, তাই পরে পরিলক্ষিত হয় এই ব্যবস্থার সুফল হিসেবে। আর এক্ষেত্রে প্রথমেই যেই পয়েন্টটি উল্লেখ করব, তা হলো আয় সুনিশ্চিতকরণ। চিরস্থায়ী বন্দোবস্তে বছরের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে জমিদারদের বাধ্য করা হয়। ফলস্বরূপ কোম্পানির রাজস্ব খাতে প্রাপ্য আয় সুনিশ্চিত হয় ও সেই সঙ্গে বাজেট তৈরির কাজও সহজ হয়ে যায়। আবার ভূমি রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় রাজস্ব আদায়কারীদের অত্যাচার কমে এবং ভূমি থেকে উৎখাত হওয়ার যে আশঙ্কা ছিল, তা থেকেও মুক্তি পায় কৃষকরা। পার্মানেন্ট সেটেলমেন্ট গড়ে ওঠার পর দেখা মেলে এমন এক শ্রেণীর, যারা কিনা সব সময় ব্রিটিশদের অনুগত থাকত। এই ইংরেজ অনুগত শ্রেণীর উদ্ভব কোম্পানির বেশ কাজে এসেছিল, কেননা তাদের সমর্থনেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি আরো মজবুত হয়। আরো একবার ফিরে আসব সূর্যাস্ত আইনের প্রসঙ্গে। এই আইনের ফলে যেভাবে পুরনো জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত এবং নতুন জমিদারদের হাতে প্রজারা শোষিত হতো, তা ছিল আসলে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। তবে কেবল এটিই নয়, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ছিল আরও অনেক।
যেমন ধরো রাজস্বের হার বৃদ্ধি। এই সময় জমির গুণগত মান বিচার না করেই রাজস্ব ধার্য করা হয়, ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রাজস্বের হার ছিল অনেক বেশি। আর এই খাজনাই যখন কৃষকেরা দিতে পারতো না, তখন তাদের জমি থেকে উচ্ছেদ করা হতো। এতে দিনের পর দিন ভূমিহীন কৃষকের সংখ্যা বাড়তে থাকে। চলে যাব নেক্সট পয়েন্টে। ঐতিহাসিক তারাচাঁদের মতে চিরস্থায়ী বন্দোবস্ত রাষ্ট্রকে বর্ধিত খাজনার অংশ থেকে বঞ্চিত করল। আসলে কি বলতো, সরকার যখন জমিদারদের জন্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেয়, তখন তারা তো শুধু সেটুকু রাজস্বই সরকারকে দিত। তার বাইরে অতিরিক্ত খাজনা যা তারা সংগ্রহ করত, সেটা পুরোটাই পুরে নিত নিজেদের পকেটে। ফলে তা আর কোম্পানি অবধি পৌঁছতই না। এবারে যে বিষয়টির কথা তুলে ধরব তা হলো মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব। দেখো, ইতিমধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের দরুন কৃষক ও কোম্পানির মাঝে জমিদার শ্রেণীর আগমন ঘটেছিল। তার উপর জমিদার ও কৃষকদের মধ্যেও বেশ কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে। কি রকম তা বুঝতে গেলে তোমাদের জানতে হবে পত্তনি প্রথা সম্পর্কে। চিরস্থায়ী বন্দোবস্ত গড়ে ওঠার পর অনেক জমিদারই রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারির অংশ ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনি দিতেন, যা পত্তনি প্রথা নামে পরিচিত। আর যাদের পত্তনি দেওয়া হতো তারা পত্তনিদার, দরপত্তনিদার, দরপত্তনিদার এরকম নানা ভাগে বিভক্ত ছিল, যারা কিনা কৃষকদের থেকে খাজনা সংগ্রহ করে জমিদারদের কাছে জমা করত। তাহলে বুঝতেই পারছো যে এতগুলো মধ্যস্বত্বভোগী যদি কৃষকদের চাপ দিয়ে খাজনা আদায় করে, তাহলে বাংলার কৃষকদের দুরবস্থা কোন পর্যায়ে পৌঁছেছিল। হ্যাঁ, এইভাবেই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে সবচেয়ে বেশি দুর্দশার শিকার হয় বাংলার কৃষক সম্প্রদায়। আসলে এই বন্দোবস্ত ছিল বাংলার সমাজ ব্যবস্থার জন্য এক প্রকার অভিশাপ স্বরূপ। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় শিল্প বাণিজ্য, ভেঙে পড়ে গ্রামীণ অর্থনীতি, আর কৃষকদের উপর বাড়তে থাকে মহাজনদের শোষণ, অত্যাচারের মাত্রা। কাজেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় আমরা বলতেই পারি, এই চিরস্থায়ী বন্দোবস্ত বঙ্গদেশের অধঃপাতের চিরস্থায়ী বন্দোবস্ত মাত্র, কোশমিনকালে ফিরিবে না। ইংরাজদিগের এ কলঙ্ক চিরস্থায়ী, কেননা এই বন্দোবস্ত চিরস্থায়ী।